আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। আপনারা জানেন যে নিয়মিত বিরতিতে মুক্ত চিন্তার মানুষদের উপর নৃশংস হামলা অব্যাহত রয়েছে। এর সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে বিদেশি হত্যা এবং সেই সঙ্গে সাধারণ মানুষ তো আছেই, এর সঙ্গে সবশেষ যোগ হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা এবং খুন। নিরাপত্তা আতঙ্ক ছড়িয়ে পড়েছে সবার মধ্যে। সত্য আর ন্যায়ের পথে থাকার জন্য যে কেউ যে কোনো সময় শিকার হতে পারেন গুপ্ত হত্যার। ছায়াঘাতক হয়তো অনুসরণ করছে তারাই কি কেবল অনিরাপদ কিংবা বিদেশিরা? সাধারণ মানুষও তো এই আশঙ্কার ঊর্ধ্বে নয়। আতঙ্ক আরো বাড়ে যখন আমরা দেখি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও হত্যার শিকার হন। চলমান নিরাপত্তার শঙ্কা এবং এ থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমেই আমার হাতের ডান পাশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মশিউর রহমান, আছেন ডক্টর এ.কে.এম. গোলাম রব্বানী, আছেন রাজনৈতিক বিশ্লেষক মনিরুল হক চৌধুরী এবং আছেন দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রার বিষয়বস্তু সাজিয়েছি চলমান নিরাপত্তা শঙ্কা। আপনাদের সবাইকে আমাদের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে ঠিক আজ গত মাসে আমরা যেটা দেখি যে এএসআই ইব্রাহিম গাবতলীতে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয় এবং সবশেষ আজ গাবতলীর পর এবার পুলিশ চেকপোস্টে হামলার ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে সাভারের আশুলিয়ায় এবং এক কনস্টেবল মুকুলকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই আজকের এই ঘটনাটি নিয়ে আমাদের সহকর্মী ইমরান হোসেন সুমন একটি রিপোর্ট করেছেন। রিপোর্টটি দেখে এসে তারপর আমরা আলোচনা যাব। বুধবার সকাল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আশুলিয়ার নন্দন পার্কের সামনে বারুইপাড়া চেকপোস্টে দায়িত্ব পালনের জন্য শিল্প পুলিশের 5 সদস্য এখানে আসেন। চেকপোস্টে রাতের পাড়ায় দায়িত্বে থাকা অন্য সদস্যরা তখন চলে যান। চেকপোস্টের দায়িত্ব নিতে না নিতেই রাস্তার উল্টো দিক থেকে একটি মোটরসাইকেল এসে থামে সেখানে। 3 আরোহী মোটরসাইকেলে পুলিশ সদস্যদের সঙ্গে সালাম বিনিময় করে তারা কথা বলতে শুরু করেন। তারই এক পর্যায়ে আকস্মিকভাবে পুলিশ সদস্য মুকুল হোসেন ও নুরুল ইসলামকে কোপাতে শুরু করেন দুর্বৃত্তরা। এ সময় মুকুল দৌড়ে কিছু দূর গিয়ে পড়ে যান। সেখানে তার রক্ত এভাবেই দগদগে ক্ষত হয়েছিল বুধবার বিকেল পর্যন্ত। হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয় মুকুলকে। আর আহত হয়ে এখনো চিকিৎসাধীন আছেন নূরে আলম। এ সময় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। আর সেখানে উপস্থিত অন্য 3 পুলিশ সদস্য আত্মরক্ষায় পেছনের গজারির বনে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান কিছু বুঝে ওঠার আগেই ঘটেছে এই ঘটনা। অনেকজনের গলার গামছা দিয়ে আমি তার হাতটা এখানে বাঁধার পরে তখন একটা ভ্যান নিয়ে প্রাথমিক ট্রিটমেন্টের জন্য উপরে আসি। উপরে দিকে আরেকজন পুলিশ আহত, তারা হয়তো এখানে কোপ দেওয়া হয়েছে, হিউজ পরিমাণ রক্ত এখানে পড়ছে। পুলিশের এই চেকপোস্টে বুধবার আশুলিয়া থানার এসআই একরামুল হকেরও সেখানে দায়িত্ব পালন করার কথা ছিল। অন্য 5 পুলিশ সদস্য মুকুল হোসেন, নুরে আলম, আপেল, ইমরান ও ইনহারুল ইসলাম সোয়া 7টার মধ্যে সেখানে উপস্থিত হলেও একরামুল ছিলেন না। আর রাতের শিফটে দায়িত্ব পালন করা আশুলিয়া থানার আরেক উপপরিদর্শক খাবিউর রহমান চেকপোস্টের দায়িত্ব হস্তান্তর না করেই ভোর রাতে সেখান থেকে চলে যান বলে জানান কর্মকর্তারা। তবে এ বিষয়ে কোনো কথা বলতে চাননি একরামুল হক। পুলিশের ভারপ্রাপ্ত আইজি ও র্যাব মহাপরিচালক ঘটনাস্থলে সাংবাদিকদের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরেন এভাবে। বিষয়টা তো অবশ্যই পরিকল্পিত, এটা বলা যায় এই জন্য বিকজ আপনি যদি দেখেন যে এই সময়টা ঘটনাটা দেখছে সেই সময়টা ছিল আছে চেঞ্জিং ওভারের সময়। আমাদের রাত্রে বাহিনী চলে গেছে, দিনের যারা আসছে তারা এখানে সেই সময় চেকপোস্ট করেছে এবং আসলে শুরু হওয়ার কথা ছিল 8টার কিছু আগে হয়েছে ঘটনাটা। সাধারণ মানুষের যে কান্না, এটা কিন্তু রাষ্ট্র সহ্য করবে না এবং আমরা এদেরকে নিশ্চিহ্ন করব কাম হোয়াট মে। এবং রাষ্ট্রের মহাশক্তি, রাষ্ট্র হচ্ছে জনগণকে নিয়ে গঠিত এবং রাষ্ট্রের মহাশক্তির কাছে এই সমস্ত এই যারা সন্ত্রাসী 2-1টা আছে এরা অনিবার্যভাবে পরাজিত হবে। সহকর্মী আক্রান্ত হতে দেখে অন্য পুলিশ সদস্যদের এগিয়ে না আসার বিষয়ে ভারপ্রাপ্ত আইজিপি ও ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো কথা বলতে চাননি। তবে র্যাব মহাপরিচালকের কাছে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন এর তদন্ত করবে পুলিশ। মার্ডার হয়েছে সেটি তদন্ত একটা, আর একটা হলো যে এইখানে প্রশাসনিক তদন্ত হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকোয়ারি, যে কেন হয়েছিল, কি হয়েছিল, আমাদের লোকজন কেন রিয়াক্ট করতে ব্যর্থ হলো, এটা আমাদের জেলা পুলিশ প্রশাসন তদন্ত করে। সহকর্মীদের আক্রান্ত হতে দেখেও বাকি সহকর্মীরা এগুলো হচ্ছে এখন ওই ইনকোয়ারির বিষয় বলে আমি মনে করি। ময়নাতদন্ত শেষে রাতে নিহত পুলিশ সদস্য মুকুল হোসেনের মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। আমি একটু প্রথমেই কাশেম হুমায়ুনের কাছে আসতে চাই। এই যে আপনি জানেন যে এর আগে গত মাসে
গাবতলীতে এএসআই ইব্রাহিমকে আসলে ছুরিকাঘাত করে হত্যা করা হয় এবং সবশেষ আজ আরেকজন নিরাপত্তা বাহিনীর সদস্যের উপর হামলা হলো এবং তিনিও যে কনস্টেবল মুকুলকে যে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই আইন শৃঙ্খলা বাহিনীর উপর যে যখন হামলা হচ্ছে, এই হামলাটিকে কিভাবে দেখছেন? আসলে টোটাল বিষয়টাই কিন্তু অ্যাকচুয়ালি যে কথাটা আপনি ভারপ্রাপ্ত আইজি র্যাবের যে ডিজি উনি বললেন কথাটা, যে রাষ্ট্রের মহাশক্তির কাছে এই অপশক্তির পরাজয়টা অবশ্যম্ভাবী, তাদেরকে বাধ্য করা হবে। এখন মানুষের যদি আপনি পারসেপশনটা দেখেন, মানুষ কিন্তু এখন চায় কি কোনো অবস্থাতে কিন্তু মানুষ সংখ্যামুক্ত হতে পারছে না। মানুষের মধ্যে যেটা একটা আতঙ্ক কাজ করছে। আজকে এখানে আমরা যারা 4 জন বসে আছি, যারা আলোচনা আসছি, তাদেরকে প্রত্যেককে জিজ্ঞেস করেন, প্রত্যেকে কিন্তু শঙ্কিত। আপনার সাথে যারা আছেন, আপনাদের সহকর্মীরা সবাই কিন্তু শঙ্কিত। এই শঙ্কাটা আপনি কিভাবে দূর করবেন, এই হলো বড় প্রশ্ন। শঙ্কাটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এটা কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তা ঠিক আছে, সেটা সরকারের ভাষ্য হতে পারে বা স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেন অন বিহাফ অফ গভর্নমেন্ট। তা আমরা যেটা দেখছি আসলে সংখ্যাটা কোনো অবস্থাতে দূর করা যাচ্ছে না। আর বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে যে অ্যাটাকটা, এই অ্যাটাকটা তো আসলে সংখ্যাটাকে বাড়িয়ে দেয়। কারণ যারা আমাদেরকে জানমালের নিরাপত্তাটা দেবেন, মানুষকে জানমালের নিরাপত্তা দেবেন, তারাই যদি আক্রান্ত হতে থাকেন, তাহলে এটা তো আরো সংখ্যা আমাদেরকে মানে নিরাপত্তাহীনতা তো এমনিতে বিষয়টা, এর চেয়ে বড় বিষয় হচ্ছে আমাদেরকে আরো আসলে সংখ্যা বাড়িয়ে দেয়। তো এখন যেটা মনে করি যে এটা কিভাবে মোকাবেলা করা যাবে, তো মোকাবেলা আমি তো মানে ভারপ্রাপ্ত আইজি র্যাবের ডিজি তার কথা শুনে আমি একটু আশ্বস্ত ফিল করলাম যে এই মহাশক্তি, সরকার তো একটা মহাশক্তি, এই শক্তির কাছে এই অপশক্তির একটা নির্ঘাত একটা তারা সারেন্ডার করবেন ও পতন হবে, সরকার এই অ্যাকশন নেবেন। এখন যত তাড়াতাড়ি এটা করতে পারবেন তারা, ততই তাদের একটা সাফল্যের বিষয় আছে। সরকার আমাদেরকে সরকারের দায়িত্ব আছে জানমালের নিরাপত্তা দেওয়া, অন বিহাফ অফ গভর্নমেন্ট, পুলিশ এবং র্যাব বা আদার যে ফোর্সেস গুলো আছে তারা সেই কাজগুলো করেন। আমরা চাই যে সরকার এগুলি শক্তভাবে দমনে এগিয়ে আসবে এবং মানুষগুলোকে একটা স্বস্তির মধ্যে আমাদেরকে থাকতে দেবেন। কিন্তু কাশিম রহমান, একটির পর একটি ঘটনা তো ঘটছে, আমরা একটু দেখছি। আমরা যদি দেখি যে গত 28 সেপ্টেম্বর ইতালির নাগরিক তাবেলা সিজার, তারপর 3 অক্টোবর জাপানি নাগরিক কোনিও হোশি, তারপর যে এএসআই ইব্রাহিম হত্যাকাণ্ড, তারপর যে তাজিয়া মিছিলে যে বোমা বিস্ফোরণ এবং এই সবশেষ আজ এই এএসআই কনস্টেবল মুকুলকে হত্যা, এই সব হত্যা কি একই সূত্রে গাঁথা? না, সেটা তো যারা বিশ্লেষণ করেন, যারা মানে যেগুলো এগুলো পর্যালোচনা করেন, তারা কিন্তু দেখবেন যে সবাই কিন্তু এক বাক্যে বলছে এগুলো একই সূত্রে গাঁথা। এখানে কোনো ইভেন আপনি এবং এর আগে গত শনিবার, দুঃখিত আমি যদি একটু মনে করিয়ে দেই, যে শাহবাগের আজিজ সুপার মার্কেটে যে প্রকাশকদের উপর হামলা এবং একই সময় লালমাটিয়াও কিন্তু প্রকাশকদের উপর হামলা হয়েছে। না, সেগুলো একই সূত্রে গাঁথা। আপনি একটা জিনিস বলা হচ্ছে বা আমরা যে পারসেপশন, যে রাষ্ট্রটাকে একটা অস্থিতিশীল করার জন্য এটা করা হচ্ছে। এখন রাজনৈতিক বিভাজন তো এই দেশে সাংঘাতিকভাবে একটা প্রকটভাবে হয়েছে। এখন দীপনের পিতা প্রফেসর আবুল কাশেম ফজলুল হক একটা কথা বলেছেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, যে শুভ বুদ্ধির উদয় হোক। এখন শুভ বুদ্ধিটা কিভাবে উদয় হবে, কার ভিতরে উদয় হবে? এখন এই রাজনৈতিক বিভাজনের মধ্যে আপনি কিভাবে এত একটা রাজনৈতিক বিভাজন, মুক্তিযুদ্ধের পক্ষেও মুক্তিযুদ্ধের বিপক্ষেও একটা দুইটা শক্তি তো এখানে কাজ করছে, মানে সাংঘাতিকভাবে শক্তিশালী দুইটা শক্তি। এখন আপনি যদি এই বিভাজনগুলিকে দূর করতে হয়, তাহলে একটা ইউনিটি দরকার। একটা ইউনিটির সামনে কিন্তু আপনার একটা কিছু থাকতে হবে, যে আমি কি চিন্তা থেকে আমাদের ইউনিট হতে পারে। আমাদের সামনে কি আছে? আমাদের সামনে আছে 71-এর মুক্তিযুদ্ধ, যে যুদ্ধের ভিতর দিয়ে এই দেশটায় আমরা এনেছি। এইটাকে যদি আপনি আমরা মেনে একটা ইউনিটির দিকে যাই, তাহলে কিন্তু সমস্যাটার অনেক সমাধান হবে বলে আমি আসবো আবার আপনার কাছে। আমি একটু মনিরুল হক চৌধুরীর কাছে আসতে চাই। এই যে আইন শৃঙ্খলা বাহিনীর উপর যে হত্যা হচ্ছে, সাধারণ মানুষ কতটুকু নিরাপদ? ধন্যবাদ আপনাকে। সাধারণ মানুষ আপনার সাদা চোখে এবং সোজা কথায় অবশ্যই সেই অর্থে নিরাপদ না, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্র অবস্থায় দুর্বৃত্তের হাতে মৃত্যুবরণ করে, সেখানে নিরস্ত্র অবস্থায় সাধারণ মানুষ আমি কিভাবে বলবো তারা নিরাপদ? আমি একটু আজকের ঘটনাটা একটু আসতে চাই, যে আজকে
দুঃখিত, এমন একটি ঘটনা ঘটেছে যে একটা অভিযোগ পাওয়া গেছে যে টহলে থাকা অন্য 3 পুলিশ সদস্য এই সময় সহকর্মীদের না বাঁচিয়ে পালিয়ে গেছেন, এমন অভিযোগ এসেছে। খুবই স্বাভাবিক, কারণ আমাদের এখানে খুব মানে বলতে লজ্জা হচ্ছে যে আমাদের এখানে পুলিশের প্রারম্ভিক যেই ট্রেনিং হয় সেই ট্রেনিং এর সাথে বাংলাদেশের চলমান যে অবস্থা সেই অবস্থা যায় না, খাপ খায় না। কারণ তারা যেই 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 সংক্ষেপে যেই ট্রেনিং নিয়ে অস্ত্র হাতে নিয়ে মাঠে নামে, তাতে তারা খুব একটা ফ্রেন্ডলি একটা ফোর্স হিসাবেই তাদেরকে বলা চলে আর কি, বাট কমব্যাটিং ফোর্স বলতে যা বুঝায় তা না। কারণ এক জায়গায় একটা গুলি হচ্ছে, তার রাইফেল থেকে সে গুলি করবে, রাইফেল থেকে গুলি করার মানে সাহসের একটা ট্রেনিং লাগে, এই সাহসটা আনতে ট্রেনিং লাগে। আমি নিশ্চিত সেই ট্রেনিংটা এদেরকে দেওয়া হয়নি। যদি তাই দেওয়া হতো তাহলে তারা অন্তত 3 জন অ্যাটাক হলে বাকি 1 জন অস্ত্র নিয়ে দাঁড়াতো, এটাই হলো ট্রেনিং। কিন্তু ওই ট্রেনিং তাদেরকে দেওয়া হয়নি, তাদেরকে যেটা দেওয়া হয়েছে শরীর চর্চা, শরীরটা ফিট থাকবে, এই করবে সেই করবে। কারণ আমাদের দেশটা আসলে ওই রকম কোনো মানে আফগানিস্তান বা পাকিস্তান ওই রকম যুদ্ধ বিগ্রহ বা প্যালেস্টাইনে যেরকম একটা শিশু জন্ম নেওয়ার পরে হাঁটা থেকে শুরু করে তাকে একটা অন্যরকম অবয়বে অন্য একটা ট্রেনিং এর মধ্য দিয়ে জন্ম হয় এবং তাকে বোঝানো হয় যে কোনো সময় তুমি মৃত্যুবরণ করতে পারো এবং মৃত্যুই তোমার একমাত্র মুক্তি। এবং এইটাই করতে হবে, যখন তুমি ঢিল ছুটতে পারবা সেই ঢিলটা তোমাকে ইসরায়েলি বাহিনীর দিকে ছুটতে হবে। এই হলো তাদের জীবনের মানে জীবনটাকে তৈরি করা, জীবনকে বড় করা। আমাদের পুলিশ বাহিনীর যে কথা বলছেন, আমরা 2013 সালে দেখেছি যে জামাতের তারপরে অন্যান্য যারা ওই যে শাপলা চত্বরে যে হুজুরদের যে হয়েছিল সেখানে আমরা পুলিশের ভূমিকা দেখেছি। আবার ওই পুলিশই কিন্তু তাদেরকে মানে নিরস্ত্র করেছে, মানে শান্ত করেছে, বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমার কথা হলো কাশেম মোমেন ভাইয়ের সাথে আমি একটা কথা বিনীতভাবে দ্বিমত করি, সেটা হচ্ছে যে এই সমস্ত হত্যাকাণ্ডগুলো আর সমস্ত আক্রমণগুলো একই সুতে গাঁথা বা একই মানে নেচারের বা একই টার্গেট করে আমি মনে করি না। কেন? কারণ হচ্ছে যে তাবেলা হত্যাকাণ্ড এটা সম্পূর্ণ একটা আলাদা ইন্টেনশন, আলাদা পারপাস। তাজিয়া মিছিলে হামলা করা সেটা আলাদা পারপাস। ব্লগারদেরকে যে ব্লগার বা প্রকাশকদের হত্যা করেছে বা আক্রমণ করেছে অবশ্যই সেটা আলাদা। সেটার সাথে আপনি বলতে পারেন অভিজিতের ব্যাপারটা, সেটার সাথে আপনি বলতে পারেন রাজীবের ব্যাপারটা, এগুলি আলাদা। কিন্তু তাজিয়া মিছিলের ঘটনার পারপাস ভিন্ন। তাবেলা হত্যা বা ওসিয়া হত্যা, ওই যে জাপানি হত্যা, এটা আবার পারপাস ভিন্ন। তো এগুলো যখন হয় না তখন আমরা ঘটা করে বলতেছি না। এখন আমরা কি বলবো, কয়েকদিন পর্যন্ত আমরা বলতেছি পুলিশ আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে না বা পুলিশ উদ্ঘাটন করতে পারতেছে না। ধরেন ইব্রাহিমকে হত্যা করার পরে যেইভাবে হত্যা করেছে, চেক পয়েন্টে এইভাবেই হত্যা করেছে। এই হত্যার উদ্দেশ্যটা কি? এই হত্যার উদ্দেশ্য পুলিশকে একটা ট্রমাটাইজ করা। পুলিশকে মানে পুলিশের মধ্যে সবাই তো আর মানে ওই স্পিডে নাই যে আমি ই করবো। পুলিশের মধ্যে অনেক শান্ত নিরীহ আছে, তাদেরকে আরো ডিমোরালাইজ করে দেয়া যে মানে ঠিক আছে এটা অত সিরিয়াসলি দেখার দরকার নেই, আচ্ছা ঠিক আছে দূর থেকে এত চেকিং এর দরকার নাই। অনেকভাবে পুলিশকে একটা নোটিশ দেওয়া যে তোমরাও কিন্তু টার্গেট। সো পুলিশ এখন সেটা যদি টার্গেট হয়, পুলিশের জন্য ভালো ছিল যে ইব্রাহিমকে ঘটনার পরে আজকে যে এই ঘটনাটা ঘটলো, এই ঘটনার জন্য অবশ্যই পুলিশকে দায় স্বীকার করতে হবে। কেন তারা সেইভাবে প্রিপেয়ার্ড ছিল না, কেন তারা সেইভাবে সেখানে একটা চেক পয়েন্টে আবার একটা ঘটনা হতে পারে এই অ্যান্টিসিপেশন কেন তাদের ছিল না, কে এইটা পুলিশ ডিপার্টমেন্টকে জবাবদিহি করতে হবে এবং যারা ওখানে দায়িত্বে ছিল অবশ্যই দায়িত্ব অবহেলার জন্য তাদেরকে পানিশমেন্ট দিতে হবে। তাইলে এবং প্রিপারেশন থাকতে হবে যে কোনো সময় যে কোনো পুলিশ কিভাবে ভাবে যে পুলিশ এদের টার্গেটের বাইরে। পুলিশকে সবসময় ধরে নিতে হবে যে কোনো সময় আমি অ্যাটাক হই, তার মানে তার আউন্সটা মানে অ্যাটশুট অবস্থায় রাখতে হবে। মানে সেইটা না রেখে তারা যদি চায়ের দোকানে বসে একজন যায় চা খেলো, আরেকজন যায় ওখানে যায় পান খেলো, আরেকজন যায় গল্প করলো, এগুলি ছেড়ে দিতে হবে পুলিশকে। ওই যে বললো যে বেনজির সাহেব বললো যে মহাশক্তিশালী মহাপরাক্রমশালী সরকার, অবশ্যই সরকার মহাপরাক্রমশালী, কিন্তু মহাপরাক্রমশালী সরকারের মধ্যে যারা এরকম মানে মানে কি বলে এই যে নিরীহ মানুষের মতো পোশাক পরে অস্ত্র হাতে নিয়ে যারা এইভাবে মানে দুর্বল চিত্তে এবং দুর্বলতার মানে প্রকাশ ঘটায়, অবশ্যই তাদেরকে কন্টেইন করতে হবে, তাদেরকে ওখান থেকে সরিয়ে এনে যারা পারবে তাদেরকে রাস্তায় নামাতে হবে। আর যদি না পারে তাহলে
জনগণকে বলুক যে আমরা পারি না, সেটা জনগণ বুঝে নেবে। আমি আবারও আসবো আপনার কাছে কিছুক্ষণ পরে। আমি একটু ডক্টর এ কে এম গোলাম রব্বানীর কাছে আসতে চাই। এই যে ঘটনাগুলো ঘটছে এবং এর পরিপ্রেক্ষিতে আপনি জানেন যে গত শনিবার যে প্রকাশক হত্যা শাহবাগে, এর পরিপ্রেক্ষিতেই দৈনিক কালের কণ্ঠে, আজকের কালের কণ্ঠে এসেছে যে ক্ষমতাসীন 14 দলের নেতারা মনে করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সীমাবদ্ধতা ও তৎপরতার ঘাটতি রয়েছে। কারণ আমরা যদি একটু এই প্রকাশক হত্যার ঘটনাতে যেতে চাই, যে সেখানে 4 দিন পার হয়ে গেছে, এখনো কিন্তু আসলে হামলাকারীদের শনাক্ত করতে পারেনি তদন্তকারীরা, এবং সবশেষ আজ এই পুলিশ কনস্টেবলের উপর যে আক্রমণ করা হলো এবং তাকে হত্যা করা হলো। কিভাবে দেখছেন বিষয়টিকে? ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে আসলে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেটা নিন্দা করতে চাই। এগুলোকে আমরা গ্রহণ করছি না, বর্জন করছি। পাশাপাশি যারা হত্যার শিকার হয়ে চলে গেছেন, তাদের যে পরিবার আছেন, তাদের প্রতি সমবেদনা থাকছে। আর যারা অসুস্থ হয়ে নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে আমাদের বাংলাদেশের নাগরিক যারা যার কার্য থেকে বাংলাদেশকে গড়ে তুলতে তাদের যে অবদান রাখছে, তাদের প্রতি যে হামলা, তাদের আমরা খুব দ্রুত আরোগ্য কামনা করছি, এটা বলে। আর আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, আজকে আমি এটা অনলাইন নিউজে দেখলাম যে 14 দলের একটি সংবাদ সম্মেলন বা এরকম রেফারেন্সে ব্যক্তির নাম দিয়ে এসছেন যে তারা বলতে চেয়েছেন যে সামর্থ্যের অভাব আছে। আসলে এই কথাটি একদিক থেকে যখন আমি চিন্তা করি যে সত্যি যদি তারা এটি অনুধাবন করে থাকেন এবং তার যে বাস্তবতাটি তারা অনুভব করেছেন, শুধু বলে ক্ষান্ত থাকলে হবে না। যে এই সক্ষমতাটি অর্জন আমরা করতে পারিনি কেন, এই প্রশ্নটা আমি প্রথম রাখছি। দ্বিতীয়ত হচ্ছে যে এই সক্ষমতা অর্জনের ক্ষেত্রে কি কি করণীয় আছে। কারণ সরকার যখন ক্ষমতায় থাকে তার অনেকগুলো সুযোগ থাকে, তার কিছু সীমাবদ্ধতাও থাকে। সীমাবদ্ধতা হচ্ছে আজকে আমরা এই সংঘটিত ঘটনাগুলোর জন্য সরকারের উপরে কিন্তু দায় চাপাচ্ছি, এটি স্বাভাবিক। কেননা সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, একটি ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে এই নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনে রাষ্ট্র কিন্তু সবসময় তার পাশে আছে। কারণ আমাদের এই প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ। যেখানে জনগণ আক্রান্ত হচ্ছে, পাশাপাশি যে জিনিসটি আমি খুব বিস্মিত হচ্ছি এবং বলতে হচ্ছে যে আপনি বলছিলেন যে একটু আগে একটা শব্দ যে ছায়ামূর্তি, আমরা দস্যু বন্ধুরা পড়েছি। কিন্তু আমরা সেই এরা তো ছায়ামূর্তি নয়, তারা আমরা সংখ্যা জানতে পাচ্ছি। আমরা বিগত সময়ে যে লালমেটি আমাদের যে ব্লগার ভাই এবং প্রকাশকদের উপর যে হামলাটি হয়েছে তার সংখ্যাটা আমরা জানতে পেরেছি। রাজীবকে যারা হত্যা করেছে তারা কিন্তু একটি পূর্ব পরিকল্পিত চিন্তা এবং দৃষ্টিভঙ্গি থেকে এই কাজটি করছে। সুতরাং তারা যে ছায়ামূর্তি নয়, তারা কিন্তু প্রকাশ্যে জানান দেওয়ার চেষ্টা করছে তাদের অবস্থানটি অপ্রকাশ্য রেখে। এখন নিরাপত্তা বাহিনীর যে সময়টি যাচ্ছে সেটি একটি কিন্তু যে প্রশ্নটি এসছে যে নিরাপত্তা বাহিনী হচ্ছে আমাদের নিরাপত্তার প্রতীক। আমরা যখন বিপদগ্রস্ত হই, কোনো বিপদের সম্মুখীন হই, তখন আমরা সবচেয়ে প্রথম যে সহযোগিতার কথাটা চিন্তা করি যে নিরাপত্তা বাহিনী এগিয়ে আসবে। কিন্তু আজকে যে ঘটনাটি শুনলাম নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণ হচ্ছে, এতে আমার দুটো দিক বলার যে তারা কি রাষ্ট্রের ক্ষমতাকে কেউ ছায়া থেকে চ্যালেঞ্জ করতে চাচ্ছে। রাষ্ট্রের যে কতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, কতগুলো আমাদের যে জননিরাপত্তায় নিয়োজিত যে নিরাপত্তা বাহিনীগুলো আছে, তাদের প্রতিকে তারা চ্যালেঞ্জ করছে। যেমনটা বললেন যে আমাদের দেশের যে পুলিশের ট্রেনিং এ যে সাহসের দরকার, সেই সাহসের ট্রেনিং এ সেই সাহসের অভাব। আমি সেটা এসছি, আমার কাছে যেটি আমি সেটাই বলছি যে পুলিশ আক্রান্ত হচ্ছে। আজকের ঘটনাটি আরো বেশ চিন্তা করে আপনার দেখার ব্যাপার। মানে মনে হচ্ছে যে যেন এটি কোনো চলচ্চিত্রের প্লট। কেমন তারা তাদের দায়িত্বে আছেন, কিছু দুষ্কৃতিকারী হুন্ডা আসলেন, এসে পুলিশ বাহিনীর উপর অতর্কিত হামলা এবং তাদেরকে কোপানো শুরু করলেন। তাতে পুলিশ বাহিনীর যে জিনিসটি আমার কাছে প্রশ্ন রাখছে, পুলিশ বাহিনীর দুটো কাজ, একটি হচ্ছে জননিরাপত্তা, যে কোনো মূল্যে তাকে রক্ষা করতে হবে, এবং সেলফ ডিফেন্সের ব্যাপারে তাকে সতর্ক এবং প্রশিক্ষিত হতে হবে। আমরা জনগণ কোনো অস্ত্র বহন করি না, আমরা আমাদের অর্থ, ট্যাক্স এবং আমাদের ইনকামের অর্থ দিয়ে রাষ্ট্রকে এই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করি যে আমরা নিরাপদ থাকব। এবং আমাদের যে প্রশিক্ষিত বাহিনীগুলো তারা দিন দিন কি করবেন, জ্ঞান এবং দক্ষতা অর্জন করে প্র্যাকটিক্যাল লাইফে তারা সেগুলো অ্যাপ্লাই করবেন। আমার যেটি মনে হয়েছে, যে জিনিসটা আমি বলতে চাই পুলিশ বাহিনীকে, আপনাদের বাক যুদ্ধ, অনেক ভালো ভালো শব্দ আমরা কিন্তু বিগত সময়ে শুনেছি, আমরা এগুলো শুনে আশান্বিত হতে চাই, কিন্তু আমরা দেখতে চাই যে আপনারা যা বলেছেন সেটি যেন কার্যত হয়েছে। তাই আমি সরাসরি একটি অনুরোধ এবং তাদের কাছে পরামর্শ রাখতে চাই, যে ঘটনাগুলো ঘটেছে
এই ঘটনাগুলোর যেটি যেমন হুমায়ুন ভাই বলছিলেন, আমি একটু দ্বিমত করতে চাই যে কোন একটি দেশে দুটি শক্তি আছে, পৃথিবীর সব দেশেই সরকার বিরোধী দল আছে, একাধিক রাজনৈতিক দল আছে। কোনো কারণে আমার সাথে দ্বিমত হলে, রাষ্ট্রীয় ক্ষমতা আমি না যেতে পারলে আমি জনগণের উপর আক্রমণ করব, তার মানে এটা বলতে আমরা বোঝাতে চাচ্ছি যারা ক্ষমতায় নেই তাদের দিকে, এটিও কিন্তু বলা ঠিক হবে না। আর দুপক্ষ বসলেই যদি এটি কমে যায়, তাহলে যে পক্ষ জনগণকে হত্যা করে তাদেরকে কি করে আমরা সরকারে দেখব, এই প্রশ্নগুলো কিন্তু আস্তে আস্তে চলে আসবে এবং পরিস্থিতিগুলো আরো জটিলতার দিকে যাবে। আমি সেদিকে না যেয়ে পুলিশের যে প্রফেশনালিজম সে নিয়ে কথা বলতে চাই। কারণ হচ্ছে ঘটনাগুলো ঘটেছে, ঘটনা একটু নেচারের ভিতর মেল আছে। যারা হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে তাদের বয়সের সাথে একটি সম্পর্কিত আছে, যে অস্ত্রগুলো তারা ব্যবহার করছে একটা সিমিলারিটি আছে, যে ভেহিকলস গুলো তারা ব্যবহার করছে তার একটি সিমিলারিটি আছে। পুলিশ বাহিনী কি এই ঘটনাগুলো ঘটার পরে তাদের যে ইন্টারনাল যে ডিসকাশন এবং পলিসি লেভেল যে কতগুলো ইন্টারনাল মিটিং হয়, তারা কি সেগুলোকে কি সিরিয়াসলি নিচ্ছেন না? সিরিয়াসলি নিয়ে থাকলে সেটার ভিত্তিতে তারা অনেক ইন্টেলিজেন্ট, ট্যালেন্টেড এবং এডুকেটেড অফিসার আর দেয়ার, they have degrees from home and abroad, আমরা জানি, এবং they are well trained as well. So এই জিনিসগুলোকে যদি আমরা একটা জায়গায় সমন্বিত করে যারা কনস্টেবল এবং ফিল্ড লেভেলে কাজ করছে তাদেরকে ডে বাই ডে ইনপুট গুলো দিতে থাকি যে কি ধরনের আক্রমণ তারা আসতে পারে এবং কিভাবে তারা এগুলো প্রতিরোধ করবেন, এটি একটি। আরেকটি হলো প্রফেশনালিজম। প্রশিক্ষণ তো আছেই, প্রশিক্ষণ হচ্ছে একটি ধারাবাহিকতা, আর প্রশিক্ষণ প্রফেশনালিজমকে সুসংহত করে। আমার যেটি মনে আছে, বাংলাদেশের একটি দুর্ভাগ্য, আমরা রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের অর্থের দিক থেকে প্রজাতন্ত্রের যে সমস্ত সেক্টরগুলো ক্রিয়েট করেছি, ডে বাই ডে যেন সংখ্যায় আমরা বাড়ছি, যদিও আমাদের একটি দাবি আছে কিংবা অনুযোগ আছে যে পরিমাণ দরকার তার চেয়ে কম আছে, কিন্তু যা আছি সেটিকে আমরা ইফেক্টিভলি কাজে লাগাতে পারছি, যে কারণে আমরা মনে করছি যে আমরা এই কাজটি সম্পূর্ণ করতে পেরেছি। এই কাজটি থেকে আরো উত্তরণ ঘটানোর জন্য আমার জনবল, সম্পদ এবং প্রশিক্ষণ দরকার। প্রফেশনালিজমের কোথাও একটা ল্যাকিং আছে, কারণ পুলিশ বাহিনীকে যখন আমরা ডিউটিতে অবস্থায় দেখি, উইথ ডিউ রেসপেক্ট আমরা বলতে পারি যে তাদের দাঁড়ানো, হাঁটা চলা, ভঙ্গিমায় আমরা ঠিক সেই সতর্ক এবং একটা ভিজিল্যান্স যে থাকে, যেটা আমরা বাইরের পুলিশের ভেতর দেখেছি, দাঁড়িয়ে থাকলে মনে হচ্ছে দূরে তারা একটা মাইক্রোস্কোপিক ভিউ রাখছে, কে যাচ্ছে কে চলছে। পুলিশ আমাদের এই একটি জায়গাতে আমরা দেখতে পাই 10 জন পুলিশ থাকলে হয়তো 5 জন বসে আছে কোথাও একটা নিরাপত্তা আশ্রয় নিচ্ছে। এই বিষয়গুলো কিন্তু সমালোচনা নয়, এগুলো আমাদের কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা। আমরা চাই, আপনাদের পাশে আমরা আছি, সারা রাষ্ট্র আছে, জনগণ আছে, প্রজাতন্ত্র আছে, আপনারা আপনাদের বিষয়গুলো পাবলিকলি না বলতে পারলেও আপনাদের যে প্রক্রিয়া আছে, যা বিধিমালার প্রক্রিয়ার ভেতর দিয়ে সেই বিষয়গুলো উত্থাপন করুন। এবং অনুরোধ, যেভাবে মিডিয়াতে প্রজাতন্ত্রের যারা কর্মসূচি নিয়োজিত আছেন তারা যেন আরো সতর্ক এবং সংযত হয়ে কথা বলেন। একটা বিরতিতে যেতে হবে, জি একটা বিরতিতে যেতে হবে। বিরতির পর আমি আসলে ডক্টর মশিউর রহমানের কাছে আসবো একটা ছোট্ট প্রশ্ন নিয়ে, যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আকস্মিক, কিন্তু এগুলো তো পরিকল্পিত এবং এর পেছনে পূর্ব পরিকল্পনা রয়েছে বলে বিভিন্ন সূত্রেই বলছে। তো এই খবর তাহলে, এই পরিকল্পনার খবর তাহলে গোয়েন্দা বাহিনীর কাছে আসছে। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রায়। আজ আমাদের বিষয়বস্তু হচ্ছে চলমান নিরাপত্তার শঙ্কা। আমরা বিরতির আগে ডক্টর মশিউর রহমানের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম। আপনি জানেন যে যে ঘটনাগুলো হচ্ছে, গণমাধ্যমে যে খবর এসেছে যে এগুলো পরিকল্পিত, পূর্ব পরিকল্পিত, যদিও এটি আকস্মিকভাবে ঘটেছে। এখন অনেকে প্রশ্ন করছেন যে আসলে যদি পরিকল্পিতই হয়, তথ্য প্রযুক্তির এই উৎকর্ষের যুগে গোয়েন্দা বাহিনীর কাছে এই খবরগুলো না থাকার কারণ কি? ধন্যবাদ মাহমুদ আপনাকে। আমরা দীর্ঘক্ষণ আপনার নির্ধারিত বিষয়ে আলোচনা শুনে আসছি। আসলে যেটি দাঁড়ায় যে পরিকল্পিত হত্যাকাণ্ড, যে কোনো হত্যাকাণ্ড আমি মনে করি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং উদ্দেশ্য প্রণোদিত। এটি ভাবার কোনো কারণ নেই যে এমনকি যদি ধরুন যে একজন ছিনতাইকারীর কবলে পড়েও যদি কেউ আহত বা নিহত হয়, তার একটা উদ্দেশ্য আছে যে সে ছিনতাই করার উদ্দেশ্যে করছে। সুতরাং উদ্দেশ্য থাকে না, পরিকল্পনা থাকে না, অসৎ ব্যবস্থা থাকে না, এটি ভাবার কোনো কারণ নেই। যখন গোটা রাষ্ট্র এক ধরনের শঙ্কার মধ্যে পড়ে, তখন বুঝতে হবে যদি শঙ্কার মধ্যে ফেলতে পারে তাহলে সেটি উদ্দেশ্য যে গোটা সমাজ এবং রাষ্ট্রের মধ্যে অস্থিরতা
এবং শঙ্কা তৈরি করা একটি প্রধান উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে পরিকল্পিতভাবে করা। বাংলাদেশে এমন নয় যে আমরা সারা বছর জুড়ে পরিকল্পিত উদ্দেশ্য প্রণীত হত্যাকাণ্ড দেখি। এক একটি নির্দিষ্ট সময়ে এই হত্যাকাণ্ডগুলো ঘটে। আমরা এর আগে দেখেছি যে পেট্রোল বোমা মেরে কেমন করে পরিকল্পিত হত্যাকাণ্ড, এবং সেটি একটা উদ্দেশ্য প্রণীত হত্যাকাণ্ড। যখন আপনি সেই উদ্দেশ্যে সফল না হন, তখন মনে হয় যে রাষ্ট্রযন্ত্র কোন একটি জায়গায় হস্তক্ষেপ করতে পেরেছে, অথবা করতে বাধ্য হয়েছে, অথবা তারা তাদের স্বার্থে করেছে। আমরা যদি বলি কিছুদিনের আগের ঘটনা, হেফাজতে ইসলাম যেরকম ঐক্যবদ্ধভাবে পরিকল্পিত উপায়ে একেবারে সমস্ত শক্তি নিয়ে ঢাকা শহর অবরুদ্ধ করে অচল করার পরিকল্পনা নিয়ে নামলো, রাষ্ট্র যখন মনে করেছে, সরকার যখন মনে করেছে এটি তাদের জন্য প্রকৃত অর্থেই হুমকির, তখন কিন্তু তারা তড়িৎ ব্যবস্থা নিয়ে এবং একটা সবল শক্তিমান ব্যবস্থা নিয়ে সেটি প্রতিরোধ করতে পেরেছে এবং যথার্থভাবে পেরেছে। এখনকার যে বিষয়গুলো, সেটি নিশ্চিত যে একটা ঘটনার কারণে ঘটছে, এবং এটি অস্বীকার করার কোনো কারণ নেই। যখনই আমরা দেখছি যে দুজন বড় যুদ্ধ অপরাধী এবং দুটো প্রধান অপরাজনৈতিক শক্তির এমন দুজন নেতা যারা জীবন জুড়ে বহু রকম অন্যায়, অত্যাচার, ব্যভিচারের মধ্য দিয়ে নিজেদেরকে আত্মপ্রতিষ্ঠা করেছে, এবং এটি বুঝতে হবে তাদের যে অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ে উঠেছে সেটির সম্পর্কে হয়তোবা অনেকের এখনো পরিপূর্ণ ধারণা নেই যে কত শক্ত নেটওয়ার্ক তারা তখন করতে পেরেছিল এবং অর্থনৈতিক ভিত কতটা বেশি। এখন সেটির বিনিয়োগ হচ্ছে মাত্র। এবং সবচেয়ে যারা এই চটকদার কথা বলে, আমি জানি না এই বালখিল্যতা প্রশাসনের বা পুলিশি জায়গায় থেকে কেমন করে বলে, যে যিনি সরাসরি আঘাত করছে চাপাতি দিয়ে, এটি ভাবার কোনো কারণ নেই এই শ্রম বিভাজনের যুগে যারা এই কাজগুলো করে, এটি আধুনিক সমাজ, বুঝতে হবে এই শ্রম বিভাজনের যুগে যে চাপাতি দিয়ে কোপায় আর পরিকল্পনা করে সে এক মানুষ না। যিনি পরিকল্পনা করে, যিনি অর্থ বিনিয়োগ করে, যিনি মাঠ পর্যায়ের পরিকল্পনা করে এবং যিনি সরাসরি আঘাত করে, তারা সবাই এক মানুষ না। এর মধ্যে একটা শ্রেণী আছে, এবং সবচেয়ে নিম্ন স্তরের বা সাবঅল্টার্ন যদি আমি বলি, অথবা সাবঅল্টার্ন একটি শ্রেণী কিন্তু বিচ্যুত একটা ডেভিয়েন্ট অংশ, তাদেরকে এই জায়গাটা ব্যবহার করা হচ্ছে। কিন্তু মূল পরিকল্পনা আমি কোনো মতেই বিশ্বাস করব না যে সরাসরি আঘাত করছে সেই মূল পরিকল্পনাকারী। ধরা যাচ্ছে না। এখন সেখানে আমি জায়গাটায় আসি যে আমরা কোন জায়গায় ব্যর্থ হচ্ছি। রাষ্ট্রের ভিতরে কতগুলো সামাজিক প্রতিষ্ঠান যেমন আছে, রাষ্ট্র পরিচালনার কতগুলো মৌলিক প্রতিষ্ঠান আছে। আমি একদম গোড়ায় যদি বলি, আমরা সামাজিকভাবে ব্যর্থ হচ্ছি। একটা সমাজের মধ্যে যে মৌলিক প্রতিষ্ঠান সেটি হচ্ছে পরিবার, এবং একটা বড় প্রতিষ্ঠান সমাজের মধ্যে ধর্ম। আমরা পরিবার হিসেবে সেই জায়গায় ব্যর্থ হচ্ছে যে আমার সন্তান অথবা আমার পরিবারের সদস্য কে বিচ্যুত হচ্ছে, কে তার আচার আচরণে পরিপূর্ণভাবে বিচ্যুত, ওই মৌলিক যে ছোট্ট ইউনিটটা, সেই ইউনিটে আমি একবার ব্যর্থ হচ্ছি বলেই আমার পরিবারের একজন দুজন সদস্য হয়তোবা চরমভাবে বিচ্যুত আচরণে ডেভিয়েন্ট বিহেভিয়ার করছে, এবং আমার সেখানে কোনো সোশ্যাল কন্ট্রোল নেই, আমার পরিবারের কোনো কন্ট্রোল নেই। এটি একটা দিক। এবং ব্যাপক অর্থে আমি যদি বলি, ধর্ম এমন একটি বড় প্রতিষ্ঠান যার একটা সার্বজনীন আবেদন আছে, কিন্তু সেই ধর্মের ব্যবহারের বেলায় আমরা কোথায় কে কেমন ভাবে এটিকে যথেচ্ছভাবে ব্যবহার করছি এবং তার মধ্য দিয়ে একটা উন্মাদনা তৈরি করছি, সেই জায়গায় আমি সামাজিকভাবে বলি পরিবার এবং ধর্ম প্রতিষ্ঠান হিসেবে ব্যর্থ হচ্ছে, অথবা আমাদের এক ধরনের মানে লুফলস আছে। আমি একটা প্রশ্ন একটু রাখতে চাই। এই যে শাহবাগের যে প্রকাশক হত্যা, এর পরপরই কেউ কেউ বলছেন যে আসলে এর পেছনে উগ্রপন্থী শক্তিশালী সংগঠন জড়িত। হ্যাঁ, এখন ওই যে বললাম যে মৌলিক যে দুটো জায়গা, যে ধর্ম একটা প্রতিষ্ঠান, পরিবার একটি প্রতিষ্ঠান, এর মধ্য দিয়ে আমরা যেই জায়গায় ব্যর্থ হচ্ছি সেই জায়গাগুলোতে এগুলোর জন্ম হচ্ছে। এখন যেটি মানে বড় চ্যালেঞ্জের জায়গা,
সেটি হলো রাষ্ট্র যে কারণে ব্যর্থ হয়, এটি উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রকে ব্যর্থ করে তোলা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। রাষ্ট্র যে কারণে ব্যর্থ হয় তা হচ্ছে রাষ্ট্রের মধ্যে কতগুলো সংগঠন অথবা প্রতিষ্ঠান বা কতগুলো বিভাগ থাকছে। আমরা একটু আগে একটি বিভাগের একজন প্রধানের কথা শুনলাম। এই আত্মবিশ্বাসের কথা তিনি যেভাবে বলছেন, আমি বলবো এগুলো বাচনভঙ্গি, এগুলো নিজেকে নিজের আহামরিত্ব প্রকাশ করা, কিন্তু বাস্তবিক অর্থে তাদের কাজের যে প্রতিফলন সেটি স্পষ্টভাবে নেই। এবং এখানে বলছি পরিবার বা ধর্ম যতটুকু ব্যর্থ হচ্ছে তার চেয়ে বহুগুণ বেশি ব্যর্থ হচ্ছে রাষ্ট্রীয় এই সংগঠনগুলো এবং সেটির যে বিভাগ, আপনি আইন বিভাগের কথা বলুন, আপনি বিচার বিভাগের কথা বলুন, কারণ আপনি শাসন, এইখানটির বড় কারণ হচ্ছে যে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি এবং তোয়াক্কা না করা এবং নিজেকে এই জায়গাটায় আমরা কথায় কথায় এলিট ফোর্সের কথা বলি। এটার মধ্যে এলিট ফোর্স, আপনি ব্যুরোক্রেসির মধ্যে যাবেন, যারা মানে যে উপরে আছে সে আরো উপরেই যেতে চাচ্ছে এবং তার পুরো সাংগঠনিক যে বিন্যাস সেটিকে তৈরি করবার জন্য যে জনবল নিয়োগ, যে দক্ষতা তৈরি, যে পদোন্নতির স্বাভাবিক নিয়মাবলী, এগুলো যে অনুসরণ করতে হবে তার ধারে কাছে এই প্রতিষ্ঠানগুলো বা এই বিভাগগুলো নেই। এবং যে কারণে আপনি দেখবেন র্যাব যখন হত্যা করে, যেটাকে আমরা বলি যে বিচার বহির্ভূত হত্যা, তার একটি যুক্তি দাঁড়ায় আসামিকে ধরে আইনের কাছে সোপর্দ করলে বিচারের দীর্ঘসূত্রিতা এবং কয়েকদিন পরে জামিনে মুক্তি। এই জায়গাগুলোর মধ্যে চরম অব্যবস্থাপনা আছে। আবার যখন আপনি আইন বিভাগকে প্রশ্ন করবেন, বিচার বিভাগকে প্রশ্ন করবেন, তখন তারা বলবে যে তারা নিরীহ লোককে এনে আইনের সোপর্দ করছে, কিন্তু প্রকৃত অপরাধীর সঙ্গে তার যোগসাজশ আছে। এই যে জায়গাগুলো, এবং এটি তো এই নেটওয়ার্কটি তৈরি হচ্ছে কোথায়? এই হত্যাকারী নেটওয়ার্ক তৈরি হয় তখনই যখন যেই প্রতিষ্ঠানগুলো এগুলো প্রতিরোধ করার দায়িত্ব, তারা যখন চরম অবহেলা, স্বেচ্ছাচারিতা, তার প্রফেশনাল প্রতি ন্যূনতম কমিটমেন্ট তার যখন না থাকে, তখন এই আগাছাগুলো জন্ম। আমি আবার আসবো আপনার কাছে, কাশিম রহমান, আপনার কি মত? একমত, একটা টোটালি, মানে উনি আমার কথাগুলি, আমি ওনার কথাগুলো আমি সমর্থন করছি এই জন্যে যে প্রফেশনালিজমের যে কথাটা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ডক্টর বাণী মানে উঠিয়েছেন, সেটা যদি একটু বিশ্লেষণ করেন, সেখানে কিন্তু আজকে এমনি সরকারি প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছাচারী বা দুর্নীতিগ্রস্ত এইভাবেই এটা একটা বাস্তব রূপ নিয়েছে এইভাবেই। আর দ্বিতীয়ত আপনি যদি সরাসরি কথাটা বলি এইভাবে যে আজকে মেধাবীদের যে মানে চাকরি, এটা কিন্তু অনেকটা মানে হচ্ছে না। এই জন্যে পদে পদে আপনার মানে দলীয় আনুকূল্যের কে সামনে রেখে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তার পেছনে যদি একটু তাকান, তাহলে সেগুলো কিন্তু অর্থ কাজ করছে। সেখানে দলীয় আনুকূল্যের কথা বলে যে নিয়োগ দেওয়া হচ্ছে বা পোস্টিং দেওয়া হচ্ছে, আসলে সেইভাবে কিন্তু হচ্ছে না বিষয়গুলো। আসলে বিষয়গুলো হচ্ছে, আপনি দেখবেন একটু তদন্ত করলে দেখবেন যে এর পেছনে বিশাল অঙ্কের নিয়োগ বাণিজ্যে ব্যয় করতে হয়, পোস্টিং বাণিজ্যে ব্যয় করতে হয়। আপনি যদি নিয়োগ এবং পোস্টিং এই দুটার ক্ষেত্রে যদি আপনি ধরেন সততা না থাকে, তাহলে রেসপন্সিবল কোনো মানে একটা ইনস্টিটিউশন দাঁড় করাতে পারবেন না। সেখানে কিন্তু মেধাহীনরাই কিন্তু সেখানে প্রফেশনালিজম কি সেখানে থাকবে না? ডেফিনেটলি নট। সেখানে প্রফেশনাল থাকবে না তো। সেখানে আপনি যদি ইন্ডিয়ানে, আমি কথাটা আরেকটু জোর করে বলতে চাই যে দলীয় আনুকূল্যের কারণে, দলীয় আনুকূল্যের ভিতরে আজকে আওয়ামী লীগ সরকার আছে, এর আগে বিএনপি ছিল, কালকে হয়তো আরেক সরকার আসবে, এই দলীয় আনুকূল্যের কারণে কিছু নিয়োগ হবে, এটা আমরা অস্বাভাবিক মনে করি না, আমি অস্বাভাবিক মনে করি না। কিন্তু এর পেছনে যদি অর্থ যদি নিয়োগের ক্রাইটেরিয়া হয়ে থাকে, আপনার পোস্টিং যদি ক্রাইটেরিয়া থাকে, তাহলে কিন্তু প্রফেশনালিজমটা ডেভেলপ করবে না। মনিরুল চৌধুরী, আমি যদি এই সাবজেক্টেই থাকতে চাই, তাহলে এই মূল আলোচনার বাইরে গিয়ে যে প্রফেশনালিজম, দলীয় আনুগত্য, কাশিম রহমান ভাই যেটা বলছে, দলীয় আনুগত্য এখন কিছু কিছু সেক্টরে, আমি যদি মানে অপ্রাসঙ্গিকভাবেও বলি, যেমন ব্যাংকিং সেক্টর, এই সেক্টরে সর্ববৃহৎ যে ব্যাংকগুলো সরকারের আছে, সেই ব্যাংকগুলির ব্যবস্থাপনা পরিচালক যারা আছেন এখন, তারা কেউ 4 বার 5 বার 6 বার করে এক্সটেনশন নিয়েছে এবং তাদের নামে সর্বোচ্চ দুর্নীতির কথা আমরা জাতীয় পত্রপত্রিকায় পেয়েছি। কি কারণে অর্থ মন্ত্রণালয়, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের, আমরা পড়েছি পত্রপত্রিকায় যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানেও না। এবং আমরা যদি একটু আইন শৃঙ্খলা, উনি যে প্রফেশনালিজম বললো, যে এই যে মানে
দলীয়, এগুলি তো দলীয় বিবেচনায় না, এগুলো হলো অর্থ বিবেচনায়। আমি সে কথাটাই বললাম, দলীয় বিবেচনা না, দলীয় বিবেচনা হলে তো ভালো ছিল। দলের 21-22 বছর পর্যন্ত বঞ্চিত নেতা কর্মীরা যদি এখানে সেইভাবে জায়গা পেত, তাইলে একটা সান্ত্বনা ছিল যে না দলেরা, কিন্তু দলীয় না তো, দলের তো নাই। বরং দলের জন্য যারা বিভিন্ন সময় বিভিন্ন প্রমাণ সাপেক্ষ মানে প্রমাণ সহ যারা নিশ্চিতভাবে যারা ক্ষতি করেছে, তারাই এখনো অনেক বড় বড় পদে আছে এবং তারা সাবোটাজও করতেছে। তারা এগুলো এই সমস্ত যোগান কাদেরকে দিচ্ছে? সেই তাদেরকে দিচ্ছে যারা মানে আজকে ফুলে ফেপে তারা আজকে সমাজকে ভেঙে চুরে তছনছ করে দিতে চায়। দেখেন, আজিজ সুপার মার্কেট বাংলাদেশের একটা খুব বিখ্যাত একটা নাম হয়ে গেছে। এটার নামে নাটক হয়েছে, লেখা হয়েছে। আমরা আজিজ সুপার মার্কেটের প্রসঙ্গে যাব, আপনার কাছে ফিরবো, একটা ছোট্ট বিরতি নিয়ে তারপর আমরা ফিরবো। প্রিয় দর্শক, আরেকটা ছোট্ট বিরতির সময় হয়েছে, আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। আবার আমন্ত্রণ নিউজ আওয়ার এক্সট্রায়। আজ আমাদের বিষয়বস্তু হচ্ছে চলমান নিরাপত্তার শঙ্কা। বিরতির আগে মনিরুল হক চৌধুরীর কাছে ছিলাম, আপনি শাহবাগের আজিজ সুপার মার্কেটের কথা বলছিলেন। জি, দেখেন, আজিজ সুপার মার্কেট বাংলাদেশে এখন একটা অত্যন্ত পরিচিত একটা জায়গা, পরিচিত নাম, এবং বলা চলে যে একটা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, মানে একটা মিলন মেলা। তো যারা মানে একটা গোষ্ঠী, এই যে কিলিং গুলো হচ্ছে বা এই যে মানে এই যে বিক্ষিপ্ত হত্যাগুলো হচ্ছে, এটার মধ্যে একটা গোষ্ঠী আছে, হ্যাঁ, ইন্টারনেটে ব্লগিং এর যারা ব্যস্ত তাদেরকে থ্রেট করা। এবং দেখেন, এই গোষ্ঠীটা চোরাগুপ্তা হামলা করে, কিন্তু আগে থেকে বলে দেয় আমরা কাকে মারবো, কিভাবে মারবো, এটা বলে দিছে ওরা। প্রত্যেককে বলা হয়েছে, যেই কয়জন, রাজীব থেকে শুরু করে এই লাস্ট দীপন পর্যন্ত সবাইকে, তারা যতজনকে মেরেছে অন্তত ওই ক্যাটাগরিতে বা ওই নেচারে প্রত্যেককে তারা প্রি নোটিশ দিয়েছে যে আমরা তোমাকে হত্যা করব, এবং অনেককে বলে দিয়েছে, ডায়াগ্রাম করে বলে দিয়েছে যে এইভাবে করবে। কিন্তু আমরা কি তাদের নিরাপত্তা দিতে পেরেছি? এক সেকেন্ড, আজিজ সুপার মার্কেট, দেখেন, আমরা ছোটবেলায় যখন মাছ ধরতাম তখন আরেকটা বড়শিতে ছোট একটা মাছ দিয়ে শোল মাছ, বোয়াল মাছ এগুলি ধরার জন্য। তো আজিজ সুপার মার্কেটটা থাকতে হবে পুলিশের নজরদারিতে, একদম ফুল সিকিউর, একদম সার্চ লাইটের আন্ডারে থাকতে হবে যে এখানে কি হচ্ছে না হচ্ছে। কারণ এইটাই হলো মৌমাছির জায়গা। এখানে হলো মধু আছে, এখানে মৌমাছি আসবে, কারণ এখানে ওদের টার্গেটরা সবাই এখানে আসে। সাংস্কৃতিক মনা, ব্লগার, বই প্রকাশক, বই লেখক, শিল্পী, সাহিত্যিক সব এখানে আসে। তার মানে ওদেরও টার্গেট ওই ক্যাটাগরির, ওই নেচারের যারা হত্যাকারী, তাদেরও টার্গেট কিন্তু আজিজ সুপার মার্কেট। তাহলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি উচিত ছিল করা, কি করা উচিত ছিল? আমি একদিন সেদিন টক শোতে একজনকে বলতে শুনলাম যে কি দরকার ছিল একাই অফিসটার মধ্যে, বন্ধের মধ্যে এখানে যায় বসা, এটা কোনো কথা হইতে পারে? আমি এই দেশের নাগরিক, আমি একটা জায়গায় কখন যাব না, আমাকে নোটিশ করা হয়েছে যে আমি আজিজ সুপার মার্কেটে যাবো না, আমাকে যায় না, ইটস এ ডেঞ্জার প্লেস? তাও তো না। তাহলে কেন আজিজ সুপার মার্কেট বা ওই জায়গাটা, আমি মার্কেট না, ওইটা একটা মিলন মেলা আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের, সেখানে কেন সেইভাবে হলো? এখন এক তাবেলা হত্যা করা হইলে সেখানে যদি আমাদের টোটাল ফোর্স এঙ্গেজ হয়ে যায় তাহলে তো অন্য ব্যাপার। এখন বলা হচ্ছে যে তাজিয়া যে হামলা করা হয়েছে সেখানে 1500 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিপ্লয় করা ছিল। তো 1500 ডিপ্লয় করার পরে এই জায়গার মধ্যে 3-4টা বোম বাস্ট কিভাবে করলো, এবং তারা একজনও ধরা পড়লো না, এবং সিসি ক্যামেরাও ছিল সেখানেও কিছু করতে পারলো না। তো এখন প্রশ্ন হচ্ছে, দেখেন, আমি কয়েকবার বলেছি যে মধ্যপ্রাচ্য এবং এই যে সাউথ ইস্ট এশিয়ার যে সমস্ত ফার ইস্টের যে সমস্ত দেশগুলিতে এগুলি ক্রাইম কম হয়। কেন কম হয়? এখানে ইন্টেলিজেন্সের পাওয়ার এত বেশি, ইন্টেলিজেন্সের সোর্স এত বেশি যে কোনো ক্রাইম হবে না এমন কোনো আপনি গ্যারান্টি দিতে পারবেন না। পৃথিবীর এমন কোনো দেশ নাই, যত হাইটেক এবং হাই টেকনোলজির কান্ট্রি হোক, সেখানে ক্রাইম হচ্ছে এবং সেটা ধরাও পড়তেছে। ক্রাইম হচ্ছে, ধরাও পড়তেছে। আমাদের দেশের ইন্টেলিজেন্সের কি দুর্বলতা রয়েছে? আমাদের দেশে যথেষ্ট দুর্বলতা রয়েছে, তাদের ট্রেনিং এর দুর্বলতা রয়েছে, তাদের লজিস্টিকের দুর্বলতা রয়েছে। আমরা এখন যেই প্রক্রিয়ায় তারা এখন মানে হত্যা করতেছে, এই যে ব্লাডশেড করতেছে, সেগুলোকে প্রিভেন্ট করার জন্য, কন্টেইন করার জন্য যে সমস্ত আধুনিক মানে যন্ত্রপাতি এবং টেকনোলজি অ্যাপ্লাই করা উচিত, এবং সেগুলির জন্য যে দক্ষ মানে দরকার, আপনার যে এগুলির পিছনে যে মানুষগুলোর দরকার, আমি শিওরলি বলতে পারবো আমাদের সেটা অ্যাডোকেট নাই, যার জন্য আমরা কিন্তু হোঁচট খাচ্ছি। আমি আবারও বলবো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হলো আমাদের সাধারণ জনগণের শেষ ঠিকানা।
তাদেরকে যদি আজকে আঘাত করে তাহলে আমাদের অবস্থান কোথায়? আমি যতই বড় কথা বলি এসে টেলিভিশনের সামনে, বলা উচিত, ছোট কথা বললে তো হবে না, বড় কথাই বলতে হবে, একটা সাপোর্ট দিতে হবে, মেন্টাল সাপোর্ট তো দিতে হবে। আই অ্যাপ্রিশিয়েট যে ঠিক আছে ভাই আপনারা জোরে জোরে কথা বলেন, আরো স্ট্রং কথা বলেন, কিন্তু দুর্বৃত্তদের ধরেন। আপনি কিভাবে চিন্তা করলেন আপনি ইব্রাহিমকে হত্যা করার পরে তারপরে আপনি কন্টিনজেন্সি প্ল্যান রাখবেন না? আপনার এই পোস্টে যদি একটা অ্যাটাক হয় আপনি কিভাবে সেটাকে আরেকটা পোস্ট দিয়ে বা আরেকটা সাপোর্ট দিয়ে আপনি সেটাকে কন্টেইন করবেন বা সেটাকে প্রিভেন্ট করবেন বা সেটাকে আপনি বিয়ে করবেন, ফেস করবেন? এই ধরনের, এটা আমরা সাধারণ মানুষরা যদি এই সমস্ত আলোচনা করি তাহলে তো তারা কি করতেছে, তারা সারাদিন ব্যস্ত, সেটাও ঠিক আছে, কিন্তু আমি মিলাতে পারছি না যে এটা এমন মহামারী আকারে ধারণ করে নাই, এমন মহামারী আকার ধারণ করে নাই যেটা মানে কন্ট্রোলের বাইরে চলে গেছে। বিষয়টা তো তা না, বিষয়টা তো আজকে বিষয়টা ওরকম হতো যে আজকে আসলে ঘটনা ঘটছে সকালবেলা, সন্ধ্যায় সদরঘাটে, দুপুরবেলা ইয়েতে বা গাবতলিতে, না এরকম ঘটনা না, তো কন্ট্রোলে আছে, এটা ঠিক। কন্ট্রোলের মধ্যে নিজেদের লোকে, আপনি যে শস্যের মধ্যে যদি ভূত ঢোকে বা আপনি যাকে দিয়া ভূত ছাড়াবেন তাকে যদি ভূতে ধরে তাহলে আপনি ভূত ছাড়াবেন কাকে দিয়া? আমরা আসবো আবারও পরে আপনার কাছে। ডক্টর গোলাম রব্বানী, আপনার কি মত আসলে এই যে নিরাপত্তা শঙ্কা, এই শঙ্কার আপনার মতে যে আসলে কারণগুলো কি? অনেকে কেউ বলছেন যে আসলে একটি অন্যতম কারণ হচ্ছে যে অপরাধী গ্রেফতার না হওয়া এবং গ্রেফতার হওয়া সত্ত্বেও জামিনে ছাড়া পেয়ে যাওয়া অথবা বিচার প্রক্রিয়া দীর্ঘতর করা। আমি বলছি তার আগে আমি আপনার দুটো পয়েন্ট যোগ করতে চাই। একটা হচ্ছে যে যারা কাজটি করছেন তাদের কয়েকটি উদ্দেশ্য আছে। একটি হলো যে এরা কি আসলে কোনো মার্সেনারি গ্রুপ কিনা, যে কিলার গ্রুপ যেগুলোকে বলে থাকি, পয়সার বিনিময়ে করছেন কিনা একটা। দ্বিতীয় প্রশ্ন হলো যে না, যদি পয়সায় না করে থাকেন তাহলে তার উদ্দেশ্যটা কি? আর তৃতীয় হচ্ছে যারা ফিল্ড লেভেলে আসছেন যে তাদের সাথে যে চিন্তা থেকে বা যে দৃষ্টিভঙ্গি থেকে এই কাজগুলো করছেন, কিলারদেরকে একদিকে ধরা, আর দিকে হচ্ছে যে এই উৎসগুলোকে চিহ্নিত করা, তাদের চিন্তার প্রক্রিয়াগুলোকে আমাদের আপনার চিন্তা করে যারা আছেন, অপরাধ বিশেষজ্ঞ আছেন, যারা প্রশিক্ষণ নিচ্ছেন, ইভেন আমি মনে করি যে পৃথিবীতে পুলিশ হত্যা হয় না আকস্মিকভাবে বা প্রত্যক্ষ কোনো অবস্থার সৃষ্টি হলে, সেখানে যে কোনো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সেটা হতে পারে, কিন্তু আমাদের একটু কিন্তু টাইপটা ফেনোমেনটা একটু ভিন্ন। যে কিছু লোক আসলো জনসাধারণ দিনের বেলা পুলিশকে আঘাত করে এবং হত্যার মতো প্রক্রিয়াটা নিয়ে ভীতি সঞ্চার করা নয়, তাকে হত্যার একটা টার্গেট নিয়ে সেইভাবে তাদের উদ্দেশ্য সাধন করে নির্বিঘ্নে চলে যাচ্ছে। এই যে স্টোরিজগুলো যেগুলো ফ্যাক্টস তৈরি হচ্ছে, সেগুলো তো জনমনে একটা আশঙ্কা তৈরি করতেই পারে, কিন্তু আশঙ্কায় কিন্তু ভীত হয়ে আমাদের ঘরে বসে থাকতে চলবে না। তাহলে কি হবে? আমরা কি অপশক্তির হাতে? শুভ শক্তি কখনোই পরাজিত হতে পারে না। তারা হয়তো সাময়িকভাবে সমাজে, রাষ্ট্রে একটা সংকট তৈরি করতে পারে, আর রাষ্ট্রে সেই শক্তিটি সবসময় থাকে এই সংকট থেকে কিভাবে উত্তরণ হতে পারবে। সেই ক্ষেত্রে আমি আরেকটি বিনয়ের সাথে অনুরোধ রাখতে চাই, যারা নিরাপত্তা কাজে আছেন, নিরাপত্তা বাহিনী আছেন, আমরা জানি বাংলাদেশের কোন কোন বিশেষ কতগুলো আর্মস টার্ম বহন করার নিষেধ। আমার মনে হচ্ছে দেখুন, আর্মস কিন্তু ব্যবহৃত হচ্ছে না, তারা ব্যবহার করছে আমাদের ঘরে, কারখানায়, প্রচলিত কাজে কিংবা গরু ছাগল জবাইয়ের কাজে যে সমস্ত যন্ত্রপাতিগুলো ব্যবহার করছি সেগুলোকে ইউজ করে তারা যে অস্ত্র ব্যবহার করে যে উদ্দেশ্যটি সাধন করতে চায় সেটি সাধন করছে। আমার মনে হয় আমি খুশি হব যদি পুলিশ যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন বিষয়টি বিবেচনা নিয়ে কি ধরনের অস্ত্র, কি মাপের অস্ত্র প্রত্যক্ষভাবে আগামীকাল কিংবা দুদিন পর থেকে বহন করা যাবে তার একটি সুস্পষ্ট তালিকা এবং দেওয়া উচিত। পাশাপাশি যে এইগুলো তারা নিজেরা তৈরি নিশ্চয়ই করছে না, কোথা থেকে সংগ্রহ করছে, এই সংগ্রহের জায়গাগুলো চিহ্নিত হওয়া দরকার যে তারা কাদের কাছে বিক্রি করছে। প্রয়োজনে ওইসব জায়গাগুলোতে কিছু কিছু গোয়েন্দা বাহিনী ডিপ্লয়েড করা প্রয়োজন যে এরা এগুলো কোত্থেকে সংগ্রহ করে, কারণ আমাদের শুধু ধরবেন কিন্তু কাজটি যেখান থেকে শুরু হয়েছে এটি মূল জায়গা থেকে শুরু করতে চাইটি। আর আপনি যেটি বলছেন কারণ অনেকগুলো, একটি কারণ যেমন বলছিলেন আমাদের একজন সম্মানিত বক্তা যে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হচ্ছে, আসলে সেটি যদি একটি কারণ হয় তাহলে আমরা রাজনীতির প্রতি আমরা জনগণকে বিমুখ করে তুলি। রাজনীতি হচ্ছে রাষ্ট্র পরিচালনার একটি অন্যতম প্রতিষ্ঠান। কিছু কিছু অন্যতম কারণে একটি কারণ হয়তো কখনো কোনো হতে পারে, আরেকটি কারণ হলো যে আমরা যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন তাদেরকে
যে তাদের যে প্রক্রিয়াটি আছে, প্রফেশনাল চাকরি বিধিমালা আছে, দায়িত্ব কর্তব্যবোধ সম্পর্কে তাদেরকে আমরা সচেতন এবং দায়িত্বশীল করে তুলছি কিনা। পাশাপাশি যে জিনিসটি আপনার আশান্বিত ব্যাপার, আশার ব্যাপার, আপনি দেখেছেন নিউজে যে একটি সাধারণ ছেলে যুবক সে বলছে যে আমি পুলিশ বাহিনীর সদস্য একজনকে রেখে আসতে আসতে দেখি আরেকজন আহত হয়েছে। এই ব্যাপারটি কিন্তু আমাদেরকে আশান্বিত করে। যেখানে আমরা একটু আগে আলোচনা হলো যে পুলিশ বাহিনী হয়তো নিজেরাই কিছুটা অপ্রস্তুত ছিলেন কিংবা আকস্মিক কোনো ঘটনায় তাড়িত হয়ে তারা হয়তো নিজের জীবন রক্ষার্থে সরে যাওয়ার চেষ্টা করেছেন, সেখানে তো জনগণ পাশে দাঁড়িয়েছে। সুতরাং জনগণের শক্তি এবং সচেতনতা এই দুটোকে কাজে লাগিয়ে আমাদের নিরাপত্তা বাহিনীকে এই দায়িত্বটি পালন করতেই হবে। একটা ছোট্ট বিষয় একটু জানতে চাই যে আজ বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবাল বলেছেন যে খুনিদের ধরতে সরকার আন্তরিক নয়। এখন প্রফেসর জাফর ইকবাল স্যার এটা কোন তথ্য থেকে বলেছেন, ক্ষোভ থেকে বলেছেন নাকি তার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য আছে? আমি ঢালাওভাবে সরকার কিংবা রাষ্ট্র কোনো বাহিনীকে এভাবে বলাটা ঠিক কোনো দায়িত্বশীল অবস্থান থেকে এটা আমি মনে করি না। হয়তো রাষ্ট্রের সরকারের ভেতর কারো কারো দায়িত্বের প্রতি অবহেলা কিংবা দায়িত্বকে এড়িয়ে যাওয়ার মানসিকতা থাকতে পারে, তার মানে এই নয় সমস্ত সরকারকে আমাদের ক্ষোভের জায়গা থেকে দায়ী করব। কারণ সরকার তো আমাদেরই জনগণ থেকে নির্বাচিত রাজনৈতিক প্রতিনিধিদের একটি অংশ। সেটি বলার চেয়ে বরং প্রয়োজন যে কোন কোন মেজার্স এবং পদক্ষেপগুলো গ্রহণ করলে সরকার উপকৃত হবে এবং সরকারের সেই গৃহীত পদক্ষেপের কারণে জনগণের জীবনে স্বস্তি আসবে। আমি সেটিকে ইম্পর্টেন্ট দিচ্ছি। চট করে একটা কথা বলে দিয়ে কার উপর দোষ চাপিয়ে দিয়ে তো আমরা এই অবস্থায় বেরোতে পারবো না, কারণ এটি তো উদুবিন্দি বুধুর ঘাড়ে করে লাভ নেই। যেমন আমরা দেখছি অনেকেই বলছে আমরা জানি যে এই কারণে সেটি হচ্ছে, এটি আমাদের অপরাধ চিহ্নিত না হওয়ার একটি বড় কারণ। আমরা যখন কোনো বিষয়ে রিসার্চ করতে যাই তখন আমরা সম্ভাব্য কতগুলো হাইপোথিসিসকে ধরে নিই, এটিকে সম্ভাব্য কারণ ধরে আগাতে হবে, সম্ভাব্য কারণ থেকে আমাদের নিশ্চিত একটি কারণে পৌঁছতে হবে। তাহলে কি হবে, এই কারণ আমরা যতগুলো হত্যা হচ্ছে বলেই যাচ্ছি, কোনো গোষ্ঠী কোনো গোষ্ঠী মহল যদি আমরা বলেই থাকি, সেই গোষ্ঠীর কিছু সদস্য থাকে, আপনারা তাদেরকে চিহ্নিত করুন এবং জনসম্মুখে তাদেরকে উন্মোচন করুন, তারপর রাষ্ট্র প্রক্রিয়ায় নিয়ে যান। দেখবো যে আমরা এর প্রবণতা অনেক কমে গেছে এবং আমাদের জনগণের জীবনে স্বস্তি আসছে। তাই আমার একটাই অনুরোধ যে এটির সমাধান হচ্ছে আন্তরিকভাবে কাজ করা এবং যা যা পদক্ষেপ নিলে দ্রুত অবস্থা থেকে আমরা বেরো আসবো, সেই ধরনের টেকনিক এবং যে কতগুলো স্ট্র্যাটেজিক যে আছে কৌশল, সেগুলোকে অ্যাডপ্ট করে প্রয়োগ করে আমাদের যে জনবল আছে, দক্ষ পুলিশ বাহিনীর যে অংশটি আছে, তাদেরকে কাজে লাগিয়ে এটিকে দ্রুত অপসারণ করা। তাহলে জনগণের মধ্যে তো একটা ভীতি থেকেই যাবে। আমি বিশ্বাস করি জনগণ মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আমরা যুদ্ধ করে রক্ত দিয়ে দিয়ে স্বাধীন করেছি, আমরা সহজেই ভীত হওয়ার নয়, আর পরাজিত হওয়ার তো প্রশ্নই আসে না। আরেকটা বিরতিতে যেতে হবে, বিরতির পর আবারও ডক্টর মশিউর রহমান কাছে আসবো। প্রিয় দর্শক, আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আবারও স্বাগত নিউজ আওয়ার এক্সট্রায়। আজ আমাদের নিউজ আওয়ার এক্সট্রার বিষয়বস্তু হচ্ছে চলমান নিরাপত্তার শঙ্কা। ডক্টর মশিউর রহমানের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই। আপনি জানেন যে ফয়সাল আরেফিন দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং তিনি আজ আসলে তিনি বলেছেন আজ গণমাধ্যমে, এবং তিনি এর আগেও বলেছেন যে তিনি আসলে তার কাছে রহস্যজনক ফোন করা হচ্ছে এবং তিনি নিরাপত্তাহীন বোধ করছেন, এবং ৭১ সালে তিনি এরকমই নিরাপত্তাহীন বোধ করেছিলেন আর আজ তিনি নিরাপত্তাহীন বোধ করছেন। কিভাবে দেখছেন বিষয়টিকে? আমি তো মনে করি আবুল কাশেম ফুল্লাহ স্যার ওনার বক্তব্যের মধ্যেই সবকিছুর উত্তর দিয়েছেন। তিনি ৭১ সালে যে অবস্থাটা দেখেছেন আজকে সেরকম নিরাপত্তাহীনতায় ভুগছেন, কারণ তখন যেই শক্তির সঙ্গে বাংলাদেশের বিরোধ বা যুদ্ধ চলছিল, আজকে মনস্তাত্ত্বিকভাবে সেই একই শক্তির সঙ্গে তার সন্তানের কফিনকে সামনে রেখে পরবর্তী আতঙ্কের মধ্যে সে দেখছেন। এবং এটি ৭১-এর চিত্র ছিল যে সন্তানের লাশ, ভাইয়ের লাশ, স্ত্রীর লাশ, তার সামনে একজন মুক্তিযোদ্ধার বিপ্লব। এরকম অবস্থার মধ্য দিয়েই পশ্চিম পাকিস্তানকে পদানত করে বাংলাদেশের বিজয়ের পতাকা উড়েছে। মুক্ত হওয়ার উপায় কি? খুব সংক্ষেপে যদি সংক্ষেপে বলি, দীর্ঘ মেয়াদে যদি বলি, ইনক্লুশনারি অ্যাপ্রোচ থাকতেই হবে। আমি যদি উদাহরণ দিয়ে বলি, পার্বত্য চট্টগ্রামের সংকট এবং লাশ এবং মৃত্যু এর চেয়ে অনেক বেশি ছিল, অস্ত্রের ঝঞ্ঝানে অনেক বেশি ছিল।
97 সালে রাজনৈতিক সিদ্ধান্তের মধ্য দিয়ে দুটো পক্ষের যে চুক্তি, সেটি বাংলাদেশে কোনো বহিঃশক্তির তেমন কোনো হস্তক্ষেপ ছাড়াই শুধু দুটো পক্ষ মানে এটি চেয়েছিল বলে, আন্তরিকভাবে চেয়েছিল বলে সেটির সমাধান হয়েছে। এখন কি করা হবে? এখন আমি যদি বলি, স্বল্প মেয়াদে যারা ইতিমধ্যে চরমভাবে বিভ্রান্ত মতাদর্শিক হয়ে গেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনা, এবং দীর্ঘমেয়াদে যারা এই একটি জনগোষ্ঠী তৈরি হয়েছে তাদের আকার যত ক্ষুদ্রই হোক তাদেরকে পরিশোধন, এবং একটা হলো যাদের অলরেডি এই অবস্থায় চলে গেছে তাদের শাস্তি ছাড়া কোনো উপায় নেই, এবং আমি মনে করি বাকি অংশকে শিক্ষা, প্রযুক্তি, উৎকর্ষতা, সাংস্কৃতিক জাগরণ এর মধ্য দিয়ে তাদেরকে মূল ধারায় আনতে হবে। এটি অনেকে অপছন্দ করবে, কিন্তু আমি মনে করি যে ইনক্লুশনারি অ্যাপ্রোচ দিয়েই দীর্ঘমেয়াদের পরিকল্পনা করতে হবে, স্বল্প মেয়াদে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কাশেম হুমায়ুন, আমি আপনার কাছে একটু আসতে চাই। এই যে কেউ কেউ বলছেন যে বড় দুই দলের নেতাদের দায় চাপানোর সংস্কৃতির জন্যই অপরাধের সঙ্গে জড়িতরা পর্দার আড়ালে চলে যাচ্ছে। না, এই কথাটা তো আংশিকভাবে ঠিক। এখন আপনি যে সলিউশনের কথাটা বলছেন, আমি সলিউশন দিয়ে সমাধানের কথা যাচ্ছি। ডক্টর মুশফিকুর রহমান যে কথাটা বললেন আমি একমত। সলিউশনটা যদি হতে হয় রাজনৈতিক যে বিভাজনটা, যে কথা একটু আগে বলছিলাম আমি, তাহলে আপনাকে একটা গাইডলাইন থাকতে হবে যে কি গাইডলাইনের ভিত্তিতে আপনি এটা যাবেন। এই গাইডলাইনটা কে করবে? এই গাইডলাইনটা তো আপনার সামনে আছে, তো একটা বিষয় 71-এর মুক্তিযুদ্ধ আছে। আপনি যদি 71-এর মুক্তিযুদ্ধটাকে আপনি সামনে গাইডলাইন হিসেবে দাঁড় করান তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়েছে। রাজনীতিতে অনেক অনেক মানে আপনার বিভাজন থাকবে, কিন্তু বাংলাদেশের মতো এইরকম বিভাজন আসলে কোনো দেশে নাই। কারণ একটা যুদ্ধের ভিতর দিয়ে একটা জাতি তার স্বাধীনতা পেয়েছে, একটা শক্তি পরাজিত হয়েছে যুদ্ধের ভিতর দিয়ে, ডিসাইডেড। আপনি 71 সালের যেই আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যে বিজয় অর্জিত হয়েছিল, যেই 4টা মূলনীতি পরবর্তীতে সংবিধানে সন্নিবেশিত হয়েছিল, সেই থেকে যদি আপনি একটু বেরিয়ে আসেন তাহলে কিন্তু অবধারিত একটা সমস্যা। এই বেরিয়ে আসতে গেলে আপনাকে সলিউশন একটা আপনার মুক্তিযুদ্ধের চেতনায়, চিন্তার চেতনায়, যেটা আমি রক্তের ভিতর দিয়ে আমাদের অর্জনটা, এই অর্জনটাকে যদি আমরা সামনে রেখে, হ্যাঁ, এইটা একটা গাইডলাইন হতে পারে আপনার এই সমাধানের। আচ্ছা, আমি মনির হকদের কাছে আসতে চাই। আপনি জানেন যে সোমবার প্রকাশিত নতুন এক ভ্রমণ নির্দেশিকায় যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে বাংলাদেশে এখনো উচ্চ মাত্রার সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে। খুব সংক্ষেপে আপনি বলবেন যে ঠিক এই মুহূর্তে এই সমস্ত শঙ্কা, এই আশঙ্কা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? ধন্যবাদ। দেখেন, আমরা এই যখন 2013 সালে একটা সমাজ এবং দেশ বিধ্বংসী মানে যেই অপতৎপরতা হয়েছিল জামাত ইসলামের নেতৃত্বে, দেশের সমস্ত রাস্তাঘাট, বাস, মানুষ সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল, ইভেন গত বছরের 5ই জানুয়ারিকে কেন্দ্র করে 90-তে, তখন আমরা কিন্তু একটা কথা বলতাম, সংক্ষেপে একটা কথা বলতাম যে বেগম খালেদা জিয়া, আপনি আজকে যাদের উপরে ভর করে রাজনীতি করছেন, যাদেরকে আশকারা দিচ্ছেন, লালন করতেছেন, পালন করতেছেন, একদিন তারা আপনাকে সবল দিবে। আজকে যে দীপন মারা গেল, দীপন হলো জিয়া পাঠাগার সমিতি সংগঠনের সহসভাপতি। এই প্রথম কোন ব্লগার বা সংস্কৃতি মনা কোনো ব্যক্তির মৃত্যুর পরে বেগম খালেদা জিয়া শোক প্রকাশ করছে বা দুঃখ প্রকাশ করছে, কারণ উনি ওই দলেরই একটা অঙ্গ প্রতিষ্ঠানের লোক বিধায়। তো এখন সেটাই বলতে হয়, তোমাকে বদিবে যে গোকুলে বাড়িছে সে, এটা খালেদা জিয়া এখন বুঝতেছে, সেও কিন্তু হিট লিস্টের বাইরে না। তো এখন কাশেম ভাইয়ের কথায় যে উনি যদি সত্যি সত্যি, অনেক ডাউট আছে, সত্যি সত্যি মুক্তিযুদ্ধের বাংলাদেশকে সেই পর্যায়ে দেখতে চায়, এগুলো ছেড়ে দিতে হবে, জামাতকে ত্যাগ করতে হবে, সঠিক গণতান্ত্রিক রাজনীতিতে আসতে হবে, তাহলে জনগণও তাকে সুযোগ দিবে, দেশের শান্তি আসবে। বাট আইন শৃঙ্খলা রক্ষাকারী, সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের দায়িত্ব এটা, তাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, তারা সিরিয়াস, দেন জনগণ তাদের পাশে গিয়ে দাঁড়াবে, এর বিকল্প আর কিছু। আচ্ছা, ডক্টর গোলাম, যেটা বলছিলাম যে সন্ত্রাস কিন্তু শুধু বাংলাদেশে হচ্ছে না, এক মিনিটে, জি, এটি একটি বিশ্ব ফেনোমেনন হয়ে দাঁড়িয়েছে। কি করা উচিত? আমার যেটা মনে হয়েছে যে আমরা অনেক সময় বলার চেষ্টা করছি যে এখানে আন্তর্জাতিক চক্র আছে, যদি চক্র থেকে আন্তর্জাতিক অনেক শুভ শক্তি আছে, তাদের সহযোগিতা নিয়ে এই নেটওয়ার্কটাকে চিহ্নিত
করা আন্তর্জাতিক পর্যায়ে। আর আভ্যন্তরীণ পর্যায়ে বলছি যে যদি রাজনৈতিক উদ্দেশ্য থেকে এটা করে থাকেন কি তাদেরকে এই উদ্দেশ্য থেকে সরে এসে রাজনৈতিক প্রক্রিয়ার ভেতর দিয়ে ক্ষমতা যাওয়ার প্রক্রিয়াটি শুরু করা উচিত, কারণ ক্ষমতা যাওয়ার প্রক্রিয়াটি নির্ধারণ করে জনগণ। তাই আমার অনুরোধ থাকবে জনগণকে হত্যা না করে, নিরীহ মানুষকে হত্যা না করে, কারণ বাংলাদেশের ইতিহাসে কখনোই এরকম কোনো ঘটনা ছিল না যেটি আমাদের এই তাজিয়াকে সংগঠিত করে 400 বছরের ইতিহাসে এই প্রথম। কারণ আমরা দেখছি যে হত্যার ক্ষেত্রে তাদের বিবেচনা ধর্মীয় বোধ, তাদের সামাজিক বোধ, নিরীহ মানুষের যে অধিকার, যে তারা যে নিরীহ মানুষকে হত্যা করছে সেগুলোকে কোনোভাবে গ্রহণ করা যায় না। সুতরাং এই অসৎ উদ্দেশ্য থেকে সরে এসে মুক্তিযুদ্ধের আদর্শকে গ্রহণ করে রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসার প্রক্রিয়ার ভেতরেই তাদের ভবিষ্যৎ নিহিত, এবং আমরা মনে করি তারা এই কন্ট্রিবিউশনটা রেখে দেশকে অস্থিরতার দিকে ঠেলে না দিয়ে জনগণের মুক্তি দিতে পারে। আমরা আশা করব যে কথাটি কাশেম স্যার বলেছেন, তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারও সন্তান আছে, তাদের সন্তান আমাদের সন্তান এবং আগামী সন্তানের জন্য একটি সুন্দর বাংলাদেশ রাখার অঙ্গীকার থেকে তারা এই কাজগুলো বন্ধ করে দিবেন, এটি আমরা। আর নিরাপত্তা বাহিনী যারা আছেন, আবার বলেছি, তাদেরকে চিহ্নিত করে রাষ্ট্রীয় বিচারাধীনে এনে তাদেরকে ভবিষ্যতে যেন এই কাজটি কে না করে দৃষ্টান্তমূলক শাস্তির একটি প্রেক্ষাপট তৈরি করা। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই নিরাপত্তার সংখ্যা থেকে মুক্ত হবেন, এটাই আমরা আশা করছি। এই পর্যন্ত বিদায় নিচ্ছি।